সম্মানিত খামারি ভাইয়েরা আমার, আজকে আপনাদের ভেড়া ও গাড়ল লালন পালন বিষয়ে কিছু কথা বলবো। যা আমরা মূলত অনেকেই বা বিভিন্ন ফার্মে ভেড়া লালন পালন করি বা গাড়ল লালন পালন করি। আসলে মজার বিষয় হচ্ছে ছাগল বা অন্যান্য প্রাণীর চেয়ে ভেড়া বা গাড়ল লালন পালন করা খুব সহজ ও সহনশীল। আমাদের ফার্মে স্বেচ্ছাতে অথবা শুকনো বা শুষ্ক অবস্থাতেও অনেকে পরিবেশ অনুযায়ী বিভিন্নভাবে ভেড়া বা গাড়ল লালন পালন করে থাকে। তবে আমরা কিন্তু দেখেছি যে ভেড়া প্রয়োজনীয় অথবা অপ্রয়োজনীয়, যেমন ফার্মের গরু খাবার দাবার শেষ হওয়ার পরে যে অতিরিক্ত খাবার দাবার বেঁচে যায়, মূলত ভেড়া বা গাড়লকে সেগুলো দেয়। এবং ধরেন মাঠে চড়ায় বা শেষের ঘাস, সোজা কথা ফেলে দেওয়া ঘাস বা দানাদার খাদ্য, বেঁচে যাওয়া দানাদার খাদ্য গরু বা ছাগলের সামনে থেকে সেটা দিয়ে কিন্তু ভেড়া বা গাড়ল লালন পালন করা যায়। তার মানে আমরা বলতে পারি স্পষ্টভাবে ভেড়া বা গাড়ল লালন পালন করা আমাদের বাংলাদেশের ওয়েদারে, আবহাওয়াতে এবং আমাদের দেশীয় প্রান্তিক পর্যায়ে ও ফার্মের সকল পরিবেশে ভেড়া লালন পালন করা যায়। তবে আমাদের অন্যান্য প্রাণীর চেয়ে গরু বা ছাগলের চেয়ে ভেড়া লালন পালন করা খুব সহজ এবং এদের রোগবালাই খুব কম হতে পারে। তবে আমরা যদি আমাদের আপনার ভেড়া বা গাড়ল তাদের পরিবেশটার কথা একটু ভেবে চিন্তা লালন পালন করি এবং তাদের রোগ সম্পর্কে জেনে আমরা যদি একটু প্রতিরোধমূলক ব্যবস্থা নেই, তাহলে আমাদের পক্ষে সেটা আরো সহজ হবে। খুব অল্প খরচেই এটা আমাদের একটা লাভবান প্রজেক্ট হতে পারে যদি আমাদের একটু ইচ্ছা শক্তি থাকে এই বিষয়ে একটু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে। চলুন আমরা ভেড়ার রোগ ব্যাধি বিষয় নিয়ে আংশিক আলোচনা করব। মূলত আমরা জানি যে ছাগল বা ভেড়াকে পিপিআর রোগ হয় এবং পিপিআরের প্রতিষেধক টিকা যদি আমরা বছরে একবার অথবা দুইবার দিয়ে থাকি, তাহলে আমাদের ফার্মে ছাগল বা ভেড়ার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় এবং এই পিপিআর রোগ থেকে রক্ষা পেতে পারে আমাদের প্রাণীগুলা। আমরা আরেকটু বিষয় ভেবে দেখব, যেটা আমাদের বিশেষ করে যারা আমরা ভেড়া লালন পালন করি, আমরা যারা আজকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন বা দেখবেন, তাদের অবশ্যই মনে পড়বে আমার কথাগুলা যারা ভেড়া লালন পালন ইতিপূর্বে করেছিলেন। আমাদের ভেড়া যখন বাচ্চা জন্ম হয় তখন খুব হৃষ্টপুষ্ট বা সুন্দর মনে হয়। আমরা অনেকে জানি যে আসলে ভেড়ার তো দুধ হয় না। ভেড়া বাচ্চা দিছে, ভেড়ার তো বা মায়ের যে উলান বা দুধ, সেটা আমরা অনেকে কখনো দেখিই নেই লাইফে যে ভেড়ার দুধ হয়। আসলে ভেড়ার অবশ্যই দুধ হয়। দুধ যদি না হয় তাহলে ওই বাচ্চারা খাবে কি বা কি খেয়ে বাঁচবে? আমাদের ভুল যে আমরা তাকে সঠিক পরিচর্যা করতে পারিনি, সঠিক সময় তার যে নিউট্রিশনগুলো প্রয়োজন সেটা আমরা তাকে দিতে পারিনি, যার কারণে তার ওই ভেড়ার উলান দেখা যাচ্ছে না, উলান থেকে দুধ হচ্ছে না। বাচ্চাটা যখন হয় খুব সুন্দর হৃষ্টপুষ্ট, দুধ বেশি না পাওয়ার কারণে মায়ের কোল থেকে, তখন বাচ্চাটা দিনে দিনে শুকনো হয়ে যায়। দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের বাচ্চা জন্ম হলো 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, 3 মাস, 6 মাস হয়ে গেল, আমরা জীবনে একে কৃমির ওষুধই দিলাম না। যদি কৃমির ওষুধ না দেই তাহলে আমাদের এই বাচ্চাটা যখন কৃমিতে আক্রান্ত হবে তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে, তার গ্রোথ কমবে, তার ওজন কমবে এবং তার উৎপাদন ক্ষমতা, ভবিষ্যতে মা বা বাচ্চা দেওয়ার ক্ষমতা থেকে সে অনেকটাই পিছনে পড়ে যাবে। সো আমরা যদি বাচ্চাকে জন্মের 1 সপ্তাহের মধ্যেই কৃমির ওষুধ দিই, তাহলে আমাদের বাচ্চা অবশ্যই কৃমি থেকে মুক্ত থাকবে। এবং বাচ্চা জন্মের 15 দিন পর বা 20 দিন পর আমরা মাকে কৃমির ওষুধ দিব। আপনি যদি মা সুস্থ থাকে তাহলে আমরা 15 দিন বা 10-15 দিনের মধ্যেই দিতে পারবো। আর বাচ্চাকে অবশ্যই আমরা 1 সপ্তাহের মধ্যে কৃমির ওষুধ দিব। যখন আমরা প্রথম ডোজটা বাচ্চাকে দিচ্ছি 1 সপ্তাহের মধ্যে, দ্বিতীয় ডোজটা আমরা যখন প্রথম কৃমি ডোজ করব, তারপর আবার 1 সপ্তাহ পর আবার কৃমি ডোজ করব, বুস্টার ডোজ বলে যেটাকে। এরপর থেকে আমরা প্রতি 1 মাস অন্তর অন্তর বাচ্চার 3 মাস বয়স পর্যন্ত আমরা তাকে কৃমি ওষুধ দিব। এরপর থেকে আমরা 2 মাস পর পর কৃমি ওষুধ দিব।
এতে আমাদের খামার অবশ্যই কৃমিমুক্ত থাকবে এবং আমাদের ভেড়া খামারটা লাভবান হবে। তবে যে মূল বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করার বিষয়, যে আমরা ফিল্ডে বিভিন্ন ফার্মে দেখতে পাই যে ভেড়া খুব সহজ এবং খুব সুন্দরভাবে লালন পালন করতেছে, কিন্তু বর্ষাকাল আসলেই এই ভেড়াগুলার বিভিন্ন রোগে আক্রান্ত হয়। প্রথমত আমরা দেখতে পাই যে বর্ষাকালে ভেড়ার যে লোমের যে কন্ডিশন সেটা খুব খারাপ হয়ে যায় এবং তাদের লোমের মধ্যে জট বেঁধে যায়, স্কিনে বিভিন্ন রোগ ব্যাধি হয়, মাইটসের প্রবণতা বেশি দেখা যায়। মাইটস বলতে উকুন আঠালি যে সংক্রমণ, যে রোগ ব্যাধিগুলো হয়, এটার এই রোগের মানে উকুন আঠালির এই সংক্রমণ জিনিসটা তার শরীরের মধ্যে বেশি দেখা যায়। নেক্সট বিষয়টা হচ্ছে, আমরা পিঁপড়ার টিকা দিয়েছি, কিন্তু আমরা একবারও ভাবি না যে আরও কিছু টিকা লাগে, তাকে এফএমডি দেওয়া লাগতে পারে। আরেকটা বিষয় আমরা দেখি অনেকে দেখছেন যারা ভেড়া লালন পালন করেন অথবা লালন পালন করেন না, এই বিষয়ে যারা একটু নেশা বা রিলেশন আছে এই বিজনেসের সাথে, তারা দেখবেন যে বর্ষাকালে ভেড়ার আপনার যে গলার নিচে পানি আসে, গলাটা ফুলে যায়, ভেড়ার পায়খানাটা একটু নরম হয়, সে খাওয়া খাদ্য বন্ধ করে দেয়, ধীরে ধীরে বা তিলে তিলে সে দুর্বল হয়ে যায়, এক পর্যায়ে সে মারা যায়। বাংলাদেশে অনেক ফার্মে আমি দেখেছি, বিশেষ করে মরিচে একটা ফার্ম আছে আমাদের নবাবগঞ্জের দিকে, আপনার অনেক বড় একটা ফার্ম এরিয়া করে তারা অনেক টাকা ব্যয়বহুল করে বাউন্ডারি দিয়েছে, অনেক সুন্দর করে শেড তৈরি করেছে, তারা বাইরে থেকে দুম্বা আনছে তাদের ফার্মে লালন পালন করার জন্য। আমি ওদিকটা আসা যাওয়া করতাম, তো আমি দেখতাম মাঝে মাঝে ভালোই তারা দুম্বাগুলো লালন পালন করতেছে খুব সেফটিভাবে। কিন্তু আসলে কি হলো জানেন, 1 বছর পরেই আমি দেখতে পেলাম যে আসলে তাদের ফার্মে একটা দুম্বাও নেই। কিন্তু এই দুম্বাগুলো নেই তার কিছু দিন আগে আমি ওদিক দিয়ে যাওয়া আসার সময় আমি ফলো করেছি, কারণ রাস্তা দিয়ে আসার সময় দেখা যায় যে তাদের দুম্বাগুলো যেন গলা ফুলে গেছে এবং সংখ্যায় কম মনে হচ্ছে। আমি ইনফরমেশন নিয়ে দেখতে পেলাম যে তাদের দুম্বাগুলো ম্যাক্সিমাম গলা ফুলে মারা গেছে। এরকমভাবে আমাদের শুধু দুম্বা নয়, আমাদের দেশে গাড়ল, ভেড়া প্রত্যেকটা ফার্মে বা বিভিন্ন ফার্মে এই রোগগুলার আক্রান্ত হয়ে আমাদের উৎপাদন এবং লাভবানের দিকে আমরা যখনই যাই তখনই আমাদের ফার্মে এই ধরনের রোগ ব্যাধিগুলো হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের এই গলা ফোলা রোগের জন্য আমাদের প্রতিষেধক টিকা দিতে হবে আমাদের ভেড়া বা গাড়লকে, সেটা হচ্ছে এইচএসভি বা গলা ফোলা রোগ বলে। এই গলা ফোলার রোগের টিকা যদি আমরা আমাদের ভেড়া বা গাড়লকে দিই তাহলে অবশ্যই আমরা আমাদের এই রোগ থেকে, গলা ফোলা রোগ থেকে আমরা রক্ষা পাবো। আর আমাদের ভেড়া অবশ্যই প্রতি অন্তর অন্তর বাচ্চা দিবে, প্রতি বছর বছর আমাদের খামার উৎপাদন বাড়বে এবং আমরা লাভবান হব। চলুন আমরা সকলে সচেতন হই, জেনে শুনে খামার করি, অভিজ্ঞদের পরামর্শ নেই। আমাদের যে প্রাণী সম্পদ দপ্তর আছে সেখানে গিয়ে আমরা অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে আমরা খামার লালন পালন করি, খামার গড়ে তুলি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিকদার এমএনএগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তবে আরেকটা বিষয় না বললেই নয়, আমাদের পূর্বে যে প্রতিবেদন ছিল সেটা হচ্ছে সুইজারল্যান্ডের ছাগল সানেন জাত, যা ফুল ওয়ার্ল্ডে দুধ উৎপাদনশীল জাত এবং মাংস উৎপাদনশীল জাত নামে 80টি দেশে বেশি পরিচিত এবং 80টি বেশি দেশে এই ছাগল নিয়ে কাজ করতেছে, তার একটা প্রতিবেদন আমরা গড়ে তুলেছি। আমাদের এই ভিডিওটা অবশ্যই ফলো করলে আপনি দেখতে পাবেন। আপনারা যদি আমাদের এই ভিডিওটাতে টাচ করেন তাহলে এই বিষয়ে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।